আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা এখানে যারা নিয়মিত জুমে দেখেন বা আগে পরে ভিডিওগুলো দেখেন, প্রথম জিনিস হচ্ছে আমার এখানে আমি যে খুব একটা ভালো পারি বিষয়টা এরকম না। তবে আমি কখনো মানুষকে ভুল কোনো কিছু বলতে চাই না। আমি টিউশনেও যখন কোনো কিছু আটকে গেলে আমি বলি যে ভাই এটা দেখে নেই, ঠিক আছে, কিন্তু আমি ভুলভাল নিজের প্রেস্টিজ রক্ষার্থে ভুল ইনফরমেশন আমি আরেকটা আমার বিষয় আমরা তো আমাকে জানেন না, তো এই জন্য বলতেছি যে আমি যে জিনিসটা বুঝি এটা খুব ভালো বুঝাইতে পারি। মানে ধরেন যে আমি জিনিসটা বুঝছি, তাহলে এটা আমি যেকোনো মানে যারা আছে বা আমি যার থেকে বুঝলাম, আমি তো একজনের থেকে বুঝতেছি না, আরো কয়েকজনের আলোচনা, এই যে আমি এখানে কথা বলতেছি, অনেকগুলা টিচারের যেই বোঝানোর টেকনিকটা আছে, আমি মানুষকে নকলও করতে পারি। বুঝছেন? যে ধরেন যে কেউ একজন যেভাবে বুঝাইছে আমি ওইভাবে বুঝাই দিতে পারবো, ঠিক আছে? বা আপনি যখন আমি যাদের থেকে পড়াটা বুঝতেছি বা আমি নিলাম, ওই সবার থেকে যদি ভিডিও ক্লিপটা আপনাকে দিতাম তাহলে আপনি বুঝতেন যে না আমি সবার কথাগুলো এখানে বলতেছি। তো এখানে বিষয়টা হচ্ছে যে বললাম যে আপনারা যদি শুরু থেকে আমাদের এই সেশনগুলো দেখেন, শুরুর ভিডিওগুলো যদিও ঝাপসা বোঝা যায় না, কিন্তু যখন থেকে ভিডিওগুলো সুন্দর করে দেখা যায় বা এখন থেকে যে দেখা যাচ্ছে, তো এই ভিডিওগুলো যদি আপনি বারবার দেখেন আর যদি একটু ইংলিশটা ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করেন, দেখবেন ইংলিশ আপনি ইনশাল্লাহ আপনার প্রবলেম হবে না। যদি না বুঝে থাকেন বারবার দেখতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি বিভিন্ন কোচিংয়ের মতো বা বিভিন্ন কোচিংয়ে যারা সেশনগুলো করে, ওরা যেমন টপিকের ভিতরে ঢোকে না, মানে খুবই সিম্পলি কিছু জিনিস বলে চলে যায়, এটা কিন্তু করতেছি না। তার মানে মাঝে মাঝে আপনার কাছে কিছু কিছু টপিক খুব সোজা লাগবে, আবার মাঝে মাঝে দেখবেন কিছু টপিক খুবই কঠিন হয়ে গেছে। এখন যদি কঠিন হয়ে যায় তাহলে আপনার কাছে অপশন হচ্ছে আপনি এখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন, আর সেকেন্ড অপশন হচ্ছে আপনাকে বাসায় একটু ভিডিওটা বারবার দেখতে পারবেন, তখন আশা করি আপনার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এর পরের দিন আপনার যখন আবার লাইভ সেশন হবে তখন আপনি ওখানে যদি কোনো ডাউট থাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তার মানে আমি মনে করি যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা থাকলে ইংলিশ নিয়ে প্রবলেম হওয়ার কোনো কারণ দেখতেছি না, অন্তত এই আমাদের গ্রুপটাতে যারা যুক্ত আছেন। তো এখানে বুঝতে হবে যে যে হু স্ট্যান্ডিং আমি দিতে পারবো না, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ফাইনিট ভার্ব নাই। আমি যদি এখানে ক্লোজ হিসাব করতে চাই, ধরেন যে আপনার কথা হচ্ছে আপনি রিডাকশন করবেন না, আপনি রিডিউস করবেন না, তাহলে আপনাকে অবশ্যই ম্যানের পরে হু আনতে হবে। আচ্ছা, হুর পরে যদি আপনি ইজ না ডাইরেক্ট স্ট্যান্ডিং বসাই দেন তাহলে তো এটা কোনো সেন্টেন্সই হলো না, কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, সো এটা ক্লোজ না। তাহলে কি ফ্রেশ না? ফ্রেশও না, কারণ হচ্ছে সাবজেক্ট রয়ে গেছে, এই যে হু রয়ে গেছে। তাহলে এখন আপনার কাছে একটাই অপশন যে এখানে তাহলে এই অপশনটাই জন্য বাদ, এখানে ইজ নাই। আর এটার ভুল কোথায়? এবার ইজ স্ট্যান্ডিং ঠিক আছে, এখানে ফাইনিট ভার্ব আছে কিন্তু এটার কি সাবজেক্ট আছে? সাবজেক্ট তো নাই, তাহলে ক্লোজ কেমনে হবে? ক্লোজ হতে হলে সাবজেক্টও লাগবে ভার্বও লাগবে, ঠিক আছে? তাহলে এখানে এখানে ভার্ব মিসিং, এখানে ফাইনিট ভার্ব মিসিং, নট ভার্ব, ফাইনিট ভার্ব, এটা তো নন ফাইনিট। এখানে ফাইনিট ভার্ব মিসিং, ফাইনিট ভার্ব ছাড়া ক্লোজ হয় না। আর এখানে আবার এই যে এখানে হু যেটা, এখানে সাবজেক্ট মিসিং, এই বাক্যটাতে হু সাবজেক্ট মিসিং, সো এইটাও হয় না। আর এটা স্ট্যান্ডস, এটা তো কোনো আগেই হবে না, কারণ আমার এখানে ক্লোজ অথবা ফ্রেজ লাগবে, এটা তো হবেই না। এখানে তো শুধুমাত্র একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিছে, এটা তো সবার আগেই বাদ। এইবার বাকি থাকে এটা, কারণ এবার এটা কিভাবে তৈরি হইলো? ওই যে হু ইজ স্ট্যান্ডিং ছিল, এই যে হু আর ইজ কাটা গেছে, ফ্রেশ আপনি ক্লোজ ছিল, এই যে হু ইজ স্ট্যান্ডিং যদি হয় এটা তো ক্লোজ, হু ইজ স্ট্যান্ডিং হচ্ছে ক্লোজ। এখন আপনাকে করতে হবে ফ্রেশ, তো হু ইজটা চলে যাবে, এবার স্ট্যান্ডিংটা বসে যাবে, স্ট্যান্ডিং বাই দ্য ডোর। তাহলে কি করলো ওনারা? একটা অপশনে ফাইনিট ভার্ব দেয় নাই, আপনাকে এখানে একটা ট্র্যাপে ফালাইছে, যে হু দেখেই লাভ দিয়ে, এই যে দেখেন এটা সবার আগে দিয়ে দিছে, লাভ দিয়ে কিছু পাবলিক এখানে দিয়ে দিবে, মানে হু স্ট্যান্ডিং যেটা আপনারা প্রথম দেখাতে হু স্ট্যান্ডিং বলে ফেলছেন, ঠিক আছে? আবার সেকেন্ড একটাতে আবার যারা ফ্রেশ ক্লোজ বুঝবে না, যারা বুঝবেই না এটা কোন জায়গা থেকে আসছে, ও মনে করবে আচ্ছা এই পর্যন্ত পুরোটা সাবজেক্ট দেয়, মার এখানে ইজ বসাই দিবে, ইজ স্ট্যান্ডিং বসাই দিবে, মানে এখানেও তারও ভুল। মানে দেখেন যে কত ডিপলি প্রশ্নটা করে, যে যে ফ্রেশ ক্লোজ বুঝে না ও বুঝবেই না এটা কোন জায়গা থেকে আসছে, সে মনে করবে আমার এই পর্যন্ত সাবজেক্ট আছে, এখানে এবার আমি ভার্ব বসাই দেই, ইজ স্ট্যান্ডিং দিয়ে দেই, এবার সে এই চিন্তা করে ভুল করে দিবে। আর যে ফ্রেশ ক্লোজ বুঝবে, সে সে চিন্তার গভীরতাটা সুন্দর করে না করাতে বা হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াতে সে ভুলটা করবে, মানে ইজ যে এখানে নাই বা ফাইনিট নন ফাইনিটের চিন্তাটা সে করবে না। আর এটা তো আর এটাও বোকারা দাগাবে, এটা যে বলবে সেও বোকা, এটা যে বলবে সেও বোকা, আর এটা যে বলবে সে চালাক, তবে কথা হইলো যে ওই মুহূর্তে চালাকিটা কাজ করে নাই, মানে মাথা ভালো করে
খেলে নাই, বুঝছেন? আর এইটা যে বলবে সে তো ধরেন পারছে এই বিষয়টা। তো যাই হোক, যে আমরা এই জন্য যে আপনি পরীক্ষার হলে কি চিন্তা করবেন সেটাও আমরা এখানে বের করার চেষ্টা করতেছি। সাম অফ দ্য পিপল ডেশ টু দ্য পার্টি ক্যান নট কাম, এখানে কি হইতে পারে? এবার চিন্তা করেন কি হইতে পারে। ইনভাইটেড হতে পারে ভাই। সাম অফ দ্য পিপল ডেশ টু দ্য পার্টি ক্যান নট কাম, তাহলে এখানে কি হইতে পারে? ইনভাইটিং নাকি ইনভাইটেড, নাকি হু ইনভাইটেড? ইনভাইটেড ভাই, বি নাম্বার। ইনভাইটেড। তো এখানে ইনভাইটেড ইনভাইটিং কেন হইলো না ভাই? ইনভাইটিং ভাই যে পিপল কে নির্দেশ করছে ভাই, পারসন কে, তার জন্য হচ্ছে ইনভাইটেড। হ্যাঁ, আর যদি কোনো পার্সন। বস্তুকে এই করতো তাহলে ভাই ইনভাইটিং হইতো ভাই। হ্যাঁ, আপনি ব্যক্তি বস্তু দিয়ে বুঝা গেছেন, তবে আরেকটা বিষয় আছে, আপনি অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে বুঝেন। এটা প্যাসিভ, কারণ হচ্ছে দা, জি ভাই, টু হ্যাঁ, আছে, দা পিপল, টু টু দ্য ওখানে আছে। পার্টি। আরেকটা হচ্ছে দা পিপল, এই যে দা পিপল সে নিজেকে নিজে তো ইনভাইট করে না, তাকে সে ইনভাইটেডটা করে অ্যাকশন রিসিভার, ঠিক আছে? তো যাই হোক, যে এটা হলো ফেসিভ ভয়েস। তো ফেসিভ ভয়েসে মূল বাক্যটা কি ছিল? দেখেন, আপনি এখানে আইডেন্টিফিকেশন করার দরকার নাই, আপনি এখানে মূল বাক্যটা বুঝতে হবে যে মূল বাক্যটা কি ছিল। কেউ বলতে পারবেন যে এই বাক্যটাকে যদি আমি, মানে এটা তো এখন এই যে দেখেন, সাম অফ দ্য পিপল ইনভাইটেড যদি দেই, তাহলে এটা একটা, মানে এখানে এটা একটা ইয়ে হয়ে গেছে, প্রেস হয়ে গেছে, তাই না? এই যে ইনভাইটেড টু দ্য Some of পার্টি, the এটা people একটা ফ্রেজ হয়ে গেল। who was invited to the party. হ্যাঁ, হ্যাঁ, এই যে উনি ঠিক মতো বলছে, সাম অফ দ্য পিপল হু ওয়াজ ইনভাইটেড। সাম অফ দ্য পিপল, সাম অফ দ্য পিপল হু ওয়াজ Who was ইনভাইটেড ছিল। invited. এই যে হু ওয়াজ, কি তাসনিম আপু বলতেছেন মনে হয়? জি। আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখেন, হু ওয়াজ ইনভাইটেড, তাহলে এই হু ওয়াজটা কেটে গেছে, শেষ। আর এটা একটা ফেসিভ ভয়েস, এজন্য হু ওয়াজ শেষ, এবার ইনভাইটেড বসাই দিলাম। তাহলে এটা একটা ফেসিভ ভয়েস, এজন্য এটাকে আমরা রিডাকশন করলাম। আর ফেসিভ ভয়েসে তো আমাদের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তো অলরেডি দেওয়াই থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ইনভাইটেড হয়। তো আপনি হৃদয় ভাইয়ের ব্যাখ্যাও ঠিক আছে, দা পিপলের জন্য ইনভাইটেড, কিন্তু আপনি, আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি রিডিউসিং ফ্রেশ, ক্লোজ থেকে ফ্রেশ পারতে হচ্ছেন কিনা। আমি আপনাকে এইটা বুঝাতে চেষ্টা করতেছি না এখানে ফ্রেশ হবে না ক্লোজ, সরি, এখানে ইনভাইটিং হবে না ইনভাইটেড হবে, এটা আমার দেখার মুখ্য বিষয় নয়। আপনি ফ্রেশ ক্লোজের মানে রিডাকশনটা যদি বুঝতে পারেন, রিডিউসিংটা যদি বুঝতে পারেন, তাহলে এইসব গোড়ার ডিমের রুলসের কোনো দরকারই নাই, ঠিক আছে? আপনি পরীক্ষা হলে এগুলো কিছুই লাগবে না, আপনি শুধু ওই বেসিক দিয়ে পারবেন, কথা বুঝছেন? তো এই জন্য আমাদের মূল কাজটা হচ্ছে এখানে ধরেন যে সাধারণত যে কিওয়ার্ড ধরে ধরে ইট দিয়ে রিপ্লেস ওইটা সেইটা, এগুলোতে দেখেন আমাদের যে কোচিং আমরা পড়ছিলাম, তারা এগুলা দেখাইছে, কারণ হচ্ছে তাদের কাছে টাইম কম। ওরা দেখাইছে চমকপ্রদ কিছু জিনিস দেখাই দিছে, ওগুলা আপনার কাছে শিখা খুব ভালো লাগে। আপনারা জানেন যে টেকনিকে আমাদের বাঙালিরা টেকনিক খুব ভালো খায়। আপনি যখন কোনো, আমি দেখবেন যে আপনাদের ম্যাথমেটিক্সে বা বিভিন্ন সময় গ্রুপে বলতাম যে টেকনিক বাদ দিয়ে রুট থেকে পড়েন, ওই যে টেলিগ্রাম গ্রুপে বলতাম, কারণ আমি নিজে রুট থেকে পড়ার চেষ্টা করি, যে ভিত্তি যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে পড়ার চেষ্টা করি। এখন আপনি যদি টেকনিক দিয়ে সবকিছু পড়তে যান, তাহলে পরীক্ষা হলে এত টেকনিক আপনার মাথায় থাকবে না, এত কাজ করবে না। সাধারণত বেসিক যাদের ভালো ওরাই ভালো করে। তো যাই হোক, দেন দেখেন এবার, অ্যান ইনফ্লেটেশন রেট ইজ only 4% ড্যাশ এ বিগ ডিফারেন্স টু এক্সপোর্ট। এখন এখানে কি হতে পারে? এখানে কোনটা হতে পারে? মেক, মেকিং, আর মেকিং, মেক্স। মেকিং হতে পারে ভাই। তো কিভাবে? যে ভাই এটা হচ্ছে প্রথমত ওই ইনফ্লেকশন রেট, এটা হচ্ছে কোনো ব্যক্তি বোঝায় না, বুঝতে না, বোঝায়। এটা এটা তো কোনো ব্যক্তি বোঝায় ব্যক্তি না, হ্যাঁ। বোঝায় না আর কি। হুম, হুম, হুম। এখন এখানে তো আমরা যদি এটাকে ফ্রেশ ক্লোজ দিয়ে বোঝানোর চেষ্টা করি, অ্যান্ড অ্যান ইমপ্লান্টেশন রেট, ইমপ্লান্টেশন রেট ইজ অনলি 4%। এই যে 4%, এইখানে আমরা বলতে পারি হুইচ ইজ মেকিং, হুইচ ইজ মেকিং, আমরা এখানে কি দিতে পারি ফ্রেশটা, মানে যেটাকে রিডিউস করা হচ্ছে সেটা ছিল হুইচ ইজ, হুইচ ইজ মেকিং, হুইচ ইজ মেকিং ছিল। তাহলে এখন এই যে হুইচ ইজ, এই পুরোটা রিডিউস হয়ে গেছে, পুরোটাকে আমরা কেটে দিলাম, এরপরে আমাদের লাগতেছে মেকিং, ঠিক আছে? তো মেকিংটা বসে গেছে। আর এখানে 4% বা ইনফ্লেটেশন, এগুলো তো মুদ্রাস্ফীতি, এগুলো তো বস্তু,
এগুলো তো কোনো ব্যক্তি না, সেই ক্ষেত্রেও প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে এই একটা ব্যাখ্যা আছে। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আপনাকে ওই যে যেই অ্যাক্টিভ ভয়েস বোঝা, যে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এই যে 4% হুইচ ইজ মেকিং, এটা তো আহ, আহ, এটা অ্যাক্টিভ ভয়েস। আবার এখান থেকে আপনার মেকিংটা, এই যে হুইচ ইজ রিডিউস হয়ে গেলে এখানে মেকিংটা আসছে, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বলছিলাম। আর এখানে মেকড তো নাই, তো সো আপনাকে এখানে ওরা বলেই দিছে যে, মানে ওরা অপশনেই দ্বারাই আপনাকে বুঝিয়ে দিল যে এটা অ্যাক্টিভ ভয়েস। তো এটা একদম ইজি, যে এটা অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা রিডিউস করি তখন সেক্ষেত্রে ম্যাকিংই পাওয়া যায়। আপনাকে ব্যক্তি, বস্তু, ওই সেই হ্যান ত্যান কিছুই চিন্তা করতে হবে না অনেক সময়। তবে একটা জিনিস কি আপনারা জানেন, যে প্রশ্ন করার পর আপনারা অপশনের দিকে বেশি থাকেন, মানে একটা অপশন না দেখে চারটা অপশনকে একবার একটু চোখ বোলাই ফেলতে হবে এর। অনেকে আছে যে আমরা অপশনটা মানে দুই একটা অপশনই বেশি মনোযোগ দিয়ে দেখি, মানে আপনি প্রশ্ন পড়ার সাথে সাথে অপশনগুলোর দিকে যদি আপনি এক দৃষ্টিতে চারটা অপশন দেখে ফেলেন তখন হয়ে যাবে। আর এগুলো তো প্রচুর প্র্যাকটিস করলেই হয়ে যায়। তো যাই হোক, যে এটাই ছিল আমাদের ফ্রেশ থেকে, সরি ক্লোজ থেকে কিভাবে ফ্রেশ তৈরি করা যায়। অ্যাডজেক্টিভ ফ্রেশ থেকে আপনি অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেশ তৈরি করবেন। মুরাদ ভাই, হ্যাঁ বলেন। ভাই হুইচ এর জায়গায় দ্যাট দিতে পারি না ভাই? হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দিতে পারেন, দ্যাট, হুইচ, দ্যাট, এগুলো তো সবগুলাই ইউজ করা যায়। মানে আপনার বস্তুর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, যে দ্যাট ইউজ করতে পারবেন। হ্যাঁ, এগুলাতে মানে ধরেন যে এগুলাতে খুব একটা বেশি প্রবলেম আপনাকে ধরবে না, ঠিক আছে, যে হুইচ বা দ্যাট একটু হালকা পাতলা কিছু। আর আমরা কি শোনেন, আমরা কি পত্রিকা যারা লেখে ওদের মতো কি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো নাকি? আমাদের মোটামুটি একটা শেপে চলে আসলে হবে, মোটামুটিটাই তো মানুষ পারে না, বুঝছেন। আপনাকে একটু মানে আপনাকে একদম কলামিস্ট হওয়া লাগবে না, কাজ চালিয়ে যাওয়ার মতো যতটুকু তুলনামূলকভাবে একটু সবার থেকে একটু ভালো হইলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, তো এইটা গেল আমাদের। এরপরে এবার দেখেন তো এখানে কোনটা হইতে পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স হতে পারে এখানে। ডি নাম্বার হতে পারে ভাই। ডি নাম্বার, ডি নাম্বারই তো মনে হচ্ছে। ডি, ডি ডি 4 নাম্বারটা। ডি নাম্বার। আচ্ছা। তাহলে এই যে এখনো যে তিনজন, আপনাদের কোনো প্রবলেম আছে কিনা? ফাতেমা, ডালিয়া, জান্নাতুল তুহা এবং রহমা আশি আপু, আপনাদের কোনো সমস্যা আছে বা প্রশ্ন করার মতো কোনো কিছু আছে? কোনো প্রশ্ন আছে? বা আপনাদের উত্তরটা কি? এই যে ফাতেমা, ডালিয়া, উত্তর কি এখানে? হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট হতে পারে? ওরা তো বলছে যে দুইজনে উত্তর দিল। যাই হোক, যে একসাথে পারলে তো কথাই ছিল, যে ওরা এখনো মাত্র এগুলা জানতোই না। তো যাই হোক, যে আমরা আলোচনাটা করি। দেখেন দ্য ওল্ড ম্যান, এখানে হচ্ছে ডাউন, মানে দ্য ওল্ড ম্যান তো হচ্ছে আমাদের এখানে বাক্যের সাবজেক্ট। ইজ দেয়ার, এই যে দেয়ার হেফি সিটিং, মানে এটা কোনো সেন্টেন্সের গঠনের মধ্যেই পড়ে না। আউলে কি কি লেখছে কতগুলা, তো এটা কোনো সেন্টেন্সের গঠনের মধ্যে পড়ে না। এখন দ্য ওল্ড ম্যান হেফি দেয়ার ইজ সিটিং, এইটা ওই যে দেখেন, যে এইটাও কোনো সেন্টেন্সে, মানে আপনি এই সেন্টেন্সটা দেখলেই বুঝে যাবেন, বা আপনি যদি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আছে ওগুলো একটু বুঝলেই বুঝে যাবেন যে এখানে একটা সেন্টেন্সই সঠিক, সেটা হচ্ছে ডি নাম্বারটা। কিভাবে সঠিক দেখেন, যে এটা কিভাবে হলো, এটাকে কিভাবে রিডিউস করা হলো। দ্য ওল্ড, মূল কথা হচ্ছে মূল বাক্যটা বুঝতে হবে, দ্য ওল্ড ম্যান ইজ হ্যাপি, মানে দ্য এই যে ওল্ড ম্যান হু ইজ সিটিং দেয়ার ইজ হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, দ্য ওল্ড ম্যান, মূল বাক্যটা হচ্ছে দ্য ওল্ড ম্যান হু ইজ ইজ হ্যাপি। সিটিং। এবার আপনি এখানে দ্য ওল্ড ম্যানের সাথে যদি আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিতে চান, এখন আপনাকে বললো যে কোন ওল্ড ম্যান, কোন বুড়া মানুষটা সুখী, আপনাকে মানে আপনাকে তো বলতে পারলো না, তাই আপনি তো তার অবস্থান সম্বন্ধে কিছু বলেন নাই। এখন আপনি বললেন যে হু ইজ সিটিং, যে বসেছিল, ওই যে দেয়ার ওইখানে, দেয়ার ইজ হ্যাপি। ইজ হ্যাপি। তাহলে এই যে হু ইজ সিটিং দেয়ার, যে ওখানে বসেছিল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ।
এই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর মূল বাক্যটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ হ্যাপি। এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে যখন আপনি ফ্রেজ করবেন তখন আপনি হু চলে যাবে, ইজ চলে যাবে। Who is আর যেহেতু এটা চলতে যাবে। কন্টিনিউয়াস টেন্স এর জন্য আপনাকে আর কোনো কিছু করা লাগবে না, ডাইরেক্ট ভার্ব প্লাস আইএনজি বসায় দিবেন, বসায় দিলে দেয়ার ইজ হ্যাপি। এই হচ্ছে এই সেন্টেন্সটার গঠন। আর তাহলে এবার বুঝেন যে এই সেন্টেন্সগুলো কেন হলো না। এখানে মডিফায়ার যে অবজেক্ট প্রথমে চলে আসছে, সিটিং পরে গেছে। ঠিক আছে, আপনি যদি রিডিউস বুঝেন তাহলে তো আপনাকে বুঝতে হবে দ্য ওল্ড ম্যানের পরে সিটিং আসবে। আপনাকে মূল বাক্যটা দ্য ওল্ড ম্যান ইজ হ্যাপি, এরপরে যে এই যে বাক্যটা যে সঠিক নয় এটা আপনি বুঝে যাবেন। আপনাকে প্রথমে মূল ক্লোজটা ধরতে হবে। এই যে দ্য ওল্ড ম্যান হ্যাপি, এটা তো হইতেই পারে না। এই যে এখানে তো এইটা তো সবার আগে বাদ, এখানে ইজটা হয় নাই। এই দেখেন দ্য ওল্ড ম্যান ইজ হ্যাপি থাকবে, তো মাঝখানে আবার এই একটা সেন্টেন্স, এগুলো কই থেকে আসছে? এগুলো তো আপনার যদি রিডিউস হয় এগুলো তো বাক্যের মাঝখানে থাকবে, যেমন এই যে এখানে এই দুটো হচ্ছে রিডিউসিং ক্লোজ। এই হলো মূল সাবজেক্ট, এই হলো বাকি অংশ, এই হলো এই এই যে দুইটা অংশ হচ্ছে আপনার মূল সেন্টেন্স, আর মাঝখানে হলো অ্যাডজেক্টিভ ক্লোজটা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজটাকে এখানে বারবার পজিশনটাকে এলোমেলো করে দিছে। তো যাই হোক, এগুলো আপনাদের প্রবলেম নাই। এরপরে বলেন দেয়ার ইজ এ ম্যান ড্যাশ নেক্সট ডোর টু মি, এখানে কি হতে পারে? লিভিং ভাই। লিভিং। দেয়ার ইজ এ ম্যান ড্যাশ নেক্সট ডোর লিভিং। হ্যাঁ, এখানে কোনো কনফিউশন আছে যা আপনাদের এই যে এখানে আপনারা দুজন ভালো রেসপন্স করতেছেন, ফাতেমা ডালিয়া, তারপর হচ্ছে জান্নাতুল দুহাফু, রহমা শেফু। তিনজনের আগে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যে মানে আগে প্রশ্ন আছে কিনা, এরপর হলো উত্তরের দিকে আমরা যাব। এখানে রেসপন্স করতে হবে, না বুঝলেও রেসপন্স করতে হবে। চুপচাপ বসে থাকলে তো আমরা বুঝবো না। এখানে কোনো প্রশ্ন আছে? না। না। হ্যাঁ, তাহলে এখন এখানে উত্তর কোনটা হইতে পারে? একজন একজন করে ধরি, ওরা তো চুপচাপ বসে আছে। তো ফাতেমা ডালিয়া, উত্তর কোনটা হইতে পারে? লিভিং। হ্যাঁ, লিভিং। লিভিং। তাহলে এখন এটাকে রিডিউস, এটা তো একটা রিডিউসিং, বুঝলাম লিভিং সঠিক, ঠিক আছে। এখন এটা তো একটা সেন্টেন্স, এটা হচ্ছে রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন এটাকে ফুল যদি আমরা যদি এটাকে ফুলটা করি, মানে এতক্ষণ পর্যন্ত আমি যে দেখাইলাম না যে মানে এই সেন্টেন্সটার কিছু অংশ বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে এরপরে লিভিংটা হয়েছে। এখন ফুল ফর্মটা কি? আমরা যদি ফ্রেশ থেকে ক্লোজের দিকে আসি তাহলে কি হইতে পারে? দেয়ার, হ্যাঁ, ভুল হইলে সমস্যা নাই। দেয়ার ইজ এ ম্যান, তারপরে কি হবে এখানে? There is ম্যান, who তারপরে is living. হু ইজ লিভিং। হ্যাঁ, Living. হু ইজ লিভিং, এই ছিল মূল সেন্টেন্সটা। এখন আমরা এখানে কি করলাম? এই যে ম্যান তো রাখলাম, এই যে হু রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিলাম, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস। এই যে হু ইজ লিভিং নেক্সট ডোর, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, এই জন্য এখানে ইজটাও অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন রিডিউস করলাম তখন রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, এরপরে যে ফাইনাইট ভার্ব থাকবে সেটা উঠে যাবে। এবার বাকি ভার্বটা সেটার সাথে আইএনজি যোগ হবে, কিন্তু এটা অলরেডি আইএনজি যোগ অবস্থায় আছে, এই জন্য এখানে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ ফাতেমা ডালিয়া। এবার দেয়ার ওয়াজ এ ম্যান ড্যাশ নেক্সট ডোর টু মি, এখানে কি কোনটা হইতে পারে? এখানে ওয়াজ আছে, ওয়াজ। লিভিং ভাই। এটা লিভিং হবে। আমাদের তাসলিমা শারমিন আপু, আপনি বলেন। Living. লিভিং। আচ্ছা, আপনারা জি, দুজন কারণ এটা বলতেছেন, অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আমাদের জান্নাতুল তুহাফুকে পরে ধরবো। এখন দেয়ার ওয়াজ এ ম্যান, এই যে এইটা হচ্ছে ফার্স্ট টেন্সে আছে, দেয়ার ওয়াজ এ ম্যান। এখন দেখতে হবে দেয়ার ওয়াজ এ ম্যান, আমি যদি এখানে আমি যদি এই জায়গায় লিভিংটা যদি বসাইতে চাই, হুম, তখন দেয়ার ওয়াজ এ ম্যান, এরপরে ধরেন যদি আমি এটাকে সেন্টেন্সটা মানে সম্পূর্ণ করতে চাই তাহলে আমাকে এখানে হু আনতে হবে। আচ্ছা, হু হু ওয়াজ, ওয়াজ আনতে হবে আবার। হ্যাঁ, হু ওয়াজ লিভিং লিভিং। নেক্সট ডোর টু মি। আচ্ছা, নেক্সট ডোর টু মি। এখন এটা
এই মানে এই সেন্টেন্সটা একটু জটিল এটাকে ব্যাখ্যা করা, কিন্তু এখানে প্রথম হচ্ছে যে আপনার এখানে হু ওয়াজ, তো এখানে মাস্টার বইতে যে ব্যাখ্যাটা দিল, মানে আমি এখানেই এখন চিন্তা করতেছি বসে বসে যে আপনাদের উত্তরটা, যে এখানে লিভিং বাদ দিয়ে বা এখানে ওরা যেটা বলতেছে সেটা হওয়ার, সেটার পক্ষে আমি কি যুক্তি দেব, বুঝছেন? এখন দেয়ার ওয়াজ এ ম্যান, এখন এই ম্যান, সে, এটা হচ্ছে আমাদের সাধারণত নেক্সট ডোর। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের সাধারণত, এটা এরপরে যে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা হচ্ছে যে অতীতে কোনো একটা, মানে অতীতে সে এখানে বসবাস করতেছিল, মানে এখানে আপনি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অতীতে কেউ বসবাস করত, এই সেন্টেন্সটাতে আপনার আসলে কন্টিনিউয়াস হয় না যে অতীতে এখানে কেউ বসবাস করতো। আপনি সাধারণত আমাদের নর্মাল যেসব সেন্সগুলোতে আমরা বলি যে দেয়ার ওয়াজ এ ম্যান হু লিভড নেক্সট ডোর টু মি, মানে আমরা এইভাবে বলি যে হু লিভড নেক্সট ডোর টু মি, মানে যে এইখানে বসবাস করত বা এখানে বসবাস করছে, সে এখানে বসবাস করছে। এখন অতীতকালে সাধারণত চলমান ওগুলো বুঝাইতে হইলে আপনার এখানে ওই যে যেই শব্দগুলো আছে, অতীত নির্দেশক কতগুলো শব্দ আছে না, যে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কতগুলা আপনার সিম্বল আছে না এখানে, মনে আছে হৃদয় ভাই? বলছি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার প্রিভিয়াস ডে, এরকম কোনো কিছু, মানে আসলে এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রেজেন্ট, ওই যে নোয়িং, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা হয় না আর কি। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহারটা শোনেন আমি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহারগুলো আমরা অতীতে দেখছিলাম সেখানে ছিল ওই যে আপনার হয়েন ছিল, অতীতকালে দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটছে পরে ঘটছে, ওই ধরনের বিষয়গুলোতে আসলে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা, সরি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। তো এখানে সাধারণত এই বাক্যের যেসব অর্থগুলা দেয়, মানে আমাদের এখানে জেনারেলি যেসব বাক্যগুলো ইউজ হয় সেখানে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুবই কম, কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আছে অতীতকালে দুইটা কাজ একটা চলমান ছিল, একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে, ওই যে মাঝখানে অ্যাজ সুন অ্যাজ হয়েন বা এই ধরনের কোনো কিছু ক্লোজ মার্কার দিয়ে তখন এই ধরনের বাক্যগুলো হয়। এখন এখানে যেটা হচ্ছে যে এখানে এই জন্য আমাদের এখানে যে এটা অতীতকালের যে চলমান ঘটনাকে আমরা এখানে ডেসক্রাইব এইভাবে ইউজ না করে সে বলে যে এরকম যে আমার যে দেয়ার ওয়াজ এ ম্যান, এখানে একটা মানুষ ছিল সে এখানে বসবাস করতো, ঠিক আছে? এখানে বসবাস করেছিল এভাবে বলা নাই, বসবাস করতো। দেখেন সে এখানে বসবাস করতো বলি, কিন্তু সে এখানে সে বসবাস করতেছিল বা করতেছিল এই কথাটা কিন্তু আমরা বলি না, মানে খুবই ডিপ ব্যাখ্যা এটার, যে আপনি কোন আপনার সাথে কেউ বসবাস করতেছিল এই কথাটা আপনি বললেন না, আপনি বলেন যে সে এখানে বসবাস করছিল, মানে মানে সে এখানে বসবাস করছে, মানে আপনি এখানে অতীতের একটা ঘটনাকে বোঝানো হচ্ছে। তাহলে এই জন্য আপনার এখানে যে এখানে এই যে ওয়াজ লিভিং এটা হবে না, ঠিক আছে? তাহলে এখানে এই বাক্যটা আসলেই এটাকে রিডিউস করা যাবে না, মানে আপনি এখানে যদি ওয়াজ হয় তখন এই যে বাক্যটা এ ম্যানের পরে আসবে হু লিভড। এখন আপনারা বলেন যে হু লিভড অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? একটু বলেন যে এখানে হু লিভডটাকে অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? প্যাসিভ হয় ভাই। প্যাসিভ হয়। আর এইটার সরি কি বললেন? প্যাসিভ না তো, এ ম্যান সে বসবাস তো নিজেই করছে, যে বসবাস করার কাজটা কে করছে? সে নিজে করছে না, এটা তো অ্যাক্টিভ ভয়েস। আমি, আপনারা কোন চিন্তায় করে বলছেন আমি বুঝছি। জি ভাই, জি ভাই। হ্যাঁ, এখন দেখেন এই যে দেয়ার ওয়াজ এ ম্যান হু লিভড নেক্সট ডোর টু মি, এইখানে এই যে এ ম্যানকে মডিফাই করছে এখানে হু, ঠিক আছে? এখন আপনি যদি এখানে রিডিউস করতে চান, আপনি যদি এখানে রিডাকশন করতে চান, আপনি যদি এখানে হুকটাকে উঠিয়ে দেন, তো হু উঠিয়ে দিলে কি আপনি লিফট সরাসরি বসাতে পারবেন? আপনি যদি অ্যাক্টিভ, যদি এটা যদি প্যাসিভ ভয়েস হতো তাহলে আপনি এখানে ফার্স্ট পার্টিসিপলটাকে বসাই দিতেন, কিন্তু এটা কি ফার্স্ট পার্টিসিপল? এটা তো বি টু। আমার কথাটা বুঝছেন? মানে সোজা কথা যে এখানে এটা জি তো, ভাই। হ্যাঁ এটা তো আপনার অ্যাক্টিভ ভয়েস, তো অ্যাক্টিভ ভয়েস এটা তো বি টু, এটা তো আপনার ফার্স্ট পার্টিসিপল না। তাহলে আপনি এখানে হুটাকে উঠে দিয়ে যদি আপনি বলেন রিডিউস, যদি এইভাবে শুধু করতে চান যে দেয়ার ওয়াজ এ ম্যান লিভড নেক্সট ডোর, এটা তো হবেই না,
কারণ হচ্ছে এটা ফেসিভ ভয়েস না, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের বি2। তো অ্যাক্টিভ ভয়েসের বি2টাকে আপনি তো এখানে বসাই দিলে তো এটা তো তখন আর তো এটা তার আপনার ফ্রেশ হবে না, কারণ ফ্রেশ হইতে হলে তো আপনার নন ফাইনাইট ভার্ব লাগবে, ফ্রেশ হইতে হলে নন ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু এটা ফাইনাইট ভার্ব, তাহলে কিন্তু এটার উত্তর লিফট হবে এই জন্য না। এখানে লিফট হবে না, এই জন্য এখানে লিফট হবে না। লিফট কেন হবে না সেটাই বলতেছি, কথা বুঝছেন? আপনি যখন প্রথম কথা হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স হবে না, অতীতকালে সে এখানে বসবাস করতেছিল, এই কথাটা যায় না, এটা হবে সে অতীতকালে এখানে বসবাস করছে, এখানে একটা ফ্যামিলি এখানে বসবাস করছে, মানে এটা ফার্স্ট টেন্স, অতীতের কোনো একটা ঘটনা, ঠিক আছে, অতীতের কোনো একটা ঘটনা। তাহলে এইটা হচ্ছে অতীতের কোনো একটা ঘটনার জন্য এটা হলো ফার্স্ট সিম্পল টেন্স। প্রথমে বুঝতে হবে এটা ফার্স্ট সিম্পল টেন্স, ওয়াজ আছে এরপরে ফার্স্ট সিম্পল টেন্স। এখন ফার্স্ট সিম্পল টেন্সে যদি আপনি তাহলে বাক্যটা পুরোটা লেখেন যে দেয়ার ওয়াজ এ ম্যান হু লিভড নেক্সট ডোর, তাহলে এখন আপনি রিডিউস করবেন, তো রিডিউস করতে হলে এবার হুকে উঠাবেন, ঠিক আছে, কিন্তু আপনার এখানে যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে বি2, এই বি2কে আপনি এখানে তো বসাই দিতে পারবেন না, কারণ এই বি2কে যদি আপনি বসান তাহলে এটা ফাইনাইট ভার্ব, এই যে লিফট এটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয় না, এই বাক্যে এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়েছে। দেখেন এই যে আরো কতগুলো সেন্টেন্স আমি আপনাকে দেখাচ্ছি, যে এই যে এখানে দেখেন এই বাক্যে এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই জন্য আপনি ডাইরেক্ট বসাই দিতে পারছেন। ইজের পরে ওয়াজের পরে এটা নন ফাইনাইট ভার্ব, মানে বি3, এটা হলো বি3, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হয়েছে, কিন্তু এখানে এটা নন ফাইনাইট রূপে ইউজ হয় না, এটা ফাইনাইট ভার্ব রূপে ইউজ হয়েছে। এই জন্য আপনি যদি এখানে সরাসরি বলে দেন, সরাসরি এখানে যদি আপনি লিফট বসায় দেন, যদি আপনি এখানে লিফট এই অপশনটা নেন, তাহলে এটা হবে না, কারণ হচ্ছে আপনি ফ্রেশ করতে পারেন না, কারণ ফ্রেশ করতে আপনার নন ফাইনাইট ভার্ব লাগবে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, সো এটা হবে না। এই জন্যই এই ক্লোজটাকে রিডিউস করা যাবে না, এই জন্য এটার উত্তর হবে ওয়াজ লিফট। এই যে যখন ওয়াজ থাকবে এখানে হু লিফট হবে, এর যখন ওয়াজ থাকবে, আর এরপর বাক্যটাকে যেহেতু আপনি অ্যাক্টিভ ভয়েসই রাখতে হবে, সো আপনি এটাকে রিডিউস করতে পারবেন না, কারণ অ্যাক্টিভ ভয়েসে রাখতে হইলে আপনার এখানে এটা কি হবে, এটা আপনার অ্যাক্টিভ, আপনি যখন রিডিউস করতে চাবেন ফ্রেশ ক্লোজকে ফ্রেশ আনতে হলে এটা আপনার বি3 লাগবে, কিন্তু এটা যেহেতু খুব ফার্স্ট চিন্তা সিম্পল ভাবনা টেন্স, করে এই জন্য এটা আমাদের বি2, মাথায় এই আসে। জন্য হু লিফট হবে এখানে উত্তরটা, মানে এটা রিডিউস হবে না। প্রত্যেক ক্লোজকে যে আপনি রিডিউস করুন বিষয়টা এমন না, কিছু কিছু ক্লোজকে রিডিউস করা যাবে না, যেমন এটাকে ওয়াজ বসাই দিলে আপনি রিডিউস করতে পারবেন না, কিন্তু ইজ বসাই দিলে আপনি কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে এখনো সে এখানে বসবাস করতেছে, কথা বুঝছেন? মানে মূল থিমটা হচ্ছে যখন আপনার নেক্সট ডোরে আপনার পাশে যখন কেউ বসবাস করতেছে, তখন আপনি বলবেন যে সে আমার পাশে কি বসবাস করতেছে। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই ঘরে গেলে তাকে এখনো পাওয়া যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি এমন হয় যে আপনার পাশের ফ্ল্যাটে কেউ ছিল, তখন আপনি বলুন যে সে এখানে কি 2 বছর ছিল, বসবাস করছিল। কিন্তু যদি আপনি আবার বলেন যে 2 বছর ধরে বসবাস করতেছিল, তখন আবার সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেই বিষয়টা আসবে, সরি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেই বিষয়টা আসবে। কিন্তু আপনি এখানে বলতেছেন যে আমার এই লোকটা আমার পাশের বাসায় বসবাস করছিল, তখন আপনি এখানে কন্টিনিউয়াস টেন্স দিবেন না, আপনাকে এখানে প্রেজেন্ট ফার্স্ট সিম্পল টেন্স ইউজ করতে হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে আপনি রিডিউস করতে হইলে আপনার ফেসিভ ভয়েস লাগবে। ফার্স্ট ইনডিফিনিটকে যখন আপনি রিডিউস করবেন তখন আপনার ফেসিভ ভয়েস লাগবে, অ্যাক্টিভ ভয়েস থাকলে আপনার ফার্স্ট সিম্পল টেন্সকে আপনি রিডিউস করতে পারবেন না, মূল কথাটা হচ্ছে এটা। তার মানে যদি এরকম হইতো হু ওয়াজ লিভড, যদি এরকম হইতো তখন আপনি হু আর ওয়াজকে বসাই দিয়ে লিফটকে আপনার ফার্স্ট পার্টিসিপল ধরতে পারেন, কিন্তু এটা হলো হু লিফট, তার মানে এটা বি2, আপনি এইটাকে তো আর মানে ইয়া দিতে পারবেন না। আর আপনার তাহলে বলতে পারেন তাহলে লিফট বাদ দিয়ে আমি লিভিং দিব, তো লিভিং দিলে এখানে তো এই যে ওয়াজ আছে, লিভিং দিয়ে তো আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে ফেললেন, আপনাদের এটা ফার্স্টে রাখতে হবে। এই জন্য এই বাক্যটাকে আপনার রিডিউস করতে পারবেন না, এই মানে এটাই দেখাইলাম যে প্রত্যেক ক্লোজকে রিডিউস করা যায় না। আমি জানি যে আপনাদের এখানে হয়তোবা কয়েকজনের এখানে ডাউট আছে, বা এই মুহূর্তে ডাউট আছে, এটা আমি বুঝতেছি যে আমি এখানে আপনি যদি 20% বা 30 বা 40% বুঝলেও এনাফ, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে আরো সামনে আরো বেশি কথা বলবো, তখন আরো অসংখ্য উদাহরণ দেখবেন। যদি এই টপিকটা আপনি এখানে একটু ভাই কষ্ট এখানে হয়, তাহলে লিফটাই ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই না অবশ্যই ভাই? অবশ্যই অবশ্যই এখানে লিভটা ফাইনাইট ভার্ব, এই যে হু লিভড ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কথা বুঝছেন? যদি এটা ওয়াজ লিভ হইতো তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, মানে ফার্স্ট পার্টিসিপল রূপে ইউজ হইতো, তখন আপনি এখানে লিফট উত্তরটা নিতে পারতেন। এখন ওয়াজ লিভড হবে কখন, যদি অ্যাক্টিভ ফেসিভ ভয়েস থাকতো, এখন এটা তো অ্যাক্টিভ ভয়েস, তাহলে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সটা যখন অ্যাক্টিভ ভয়েস, সরি ফার্স্ট সিম্পল টেন্স
যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন আপনি এটাকে আর রিডিউসটা এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ এটাকে রিডিউস করলে আপনি লিফট বসাই দিলে এটা ফাইনাইট ভার্ব চলে আসবে। কথা বলছেন? যদি বলেন যে লিফট নেক্সট ডোর, তখন এটা আর ফ্রেজ হবে না, এই বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ তার উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে। যদিও দেখে মনে হচ্ছে বাক্যটা সঠিক, কিন্তু তার উৎপত্তি হচ্ছে ফার্স্ট সিম্পল থেকে। ফার্স্ট সিম্পল থেকে হলে তো আপনি এখানে লিফটকে বি2কে সরাসরি বসায় আপনি এটাকে ফ্রেজ বলতে পারবেন না। কথা বলছেন? কারণ ফ্রেজের জন্য নন ফাইনাইট ভার্ব লাগবে। খুবই ডিপ আলোচনা, মানে এই পর্যন্ত যতগুলো আলোচনা আমরা করলাম সবচাইতে গভীর আলোচনা এটাই ছিল। তো যাই হোক, এখানে এতটুকু যদি আপনি না বুঝেন কোনো সমস্যা নাই, বারবার বোঝার চেষ্টা করেন। না বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝলে আরো আলহামদুলিল্লাহ আর কি। কারণ আমরা সামনে এটা নিয়ে কথা বলবো আরো। তবে এটা নিয়ে আপনি ইচ্ছা করলে নেক্সট প্রেজেন্টেশনে কথা বলতে পারবেন। এখন আমাদের আরেকটা আছে, দেখেন। এবার হচ্ছে দ্য পিপল ব্যাডলি ডেশ রিলিফ ম্যাটেরিয়ালস ওয়ার গ্যাদারিং অ্যাট দ্য ইউনিয়ন কাউন্সিল। যাই হোক, যে দ্য পিপল ব্যাডলি ডেশ রিলিফ, এখানে কি হতে পারে, নিডেড নাকি নিডিং? কি হইতে পারে একটু তাড়াতাড়ি বলেন। নিডেড হইতে পারে ভাই। না, এখানে নিডেড কেন হবে? নিডেড তো হবে না, কারণ হচ্ছে দেখেন এই যে ব্যাডলি আছে, ব্যাডলি আমরা গতকাল দেখাইছিলাম যে ব্যাডলির পরে আপনার ভার্ব প্লাস আইএনজি অ্যাডভার্ব ভাই। অ্যাডভার্ব, মানে ব্যাডলি অ্যাডভার্ব, তো এটার পরে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হয়, তার মানে অ্যাডভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল নিডিং হবে এখানে। কথা বুঝছেন? আর এখানে আরেকটা বিষয় আছে, এটা অ্যাক্টিভ ভয়েস, এই যে দা পিপল অ্যাক্টিভ ভয়েস, এর জন্য অ্যাক্টিভ ভয়েসকে আপনি রিডিউসিং করলে তো আপনি ইয়া পাবেন না। অ্যাক্টিভ ভয়েসকে আপনি কি ফার্স্ট পাস্ট, জি ভাই, জি ভাই। হ্যাঁ এটা অ্যাক্টিভ ভয়েস, দেখেন দা পিপল আছে, তাদেরই দরকার অ্যাক্টিভ, এই নিডটা কাদের দরকার, তাদের দরকার। তো আপনি অ্যাক্টিভ ভয়েসকে রিডিউসিং করলে আপনি কি পাবেন? প্রেজেন্ট পার্টিসিপল পাবেন। অ্যাক্টিভ ভয়েসকে রিডিউসিং করলে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েসকে রিডিউসিং করলে আপনি ফার্স্ট পার্টিসিপল পাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। যাই হোক, মাথা ঘুলাই গেছে এর। এবার বলেন, ন্যাচারাল রিসোর্স fruit the raw materials, provide the raw materials, dash to product finished good. নিডেড হবে ভাইয়া। হ্যাঁ, এই যে এখানে দা র ম্যাটেরিয়ালস, মানে দা র ম্যাটেরিয়ালস, এখানে তার তো আর দরকার নাই, দরকার হচ্ছে আমাদের, এটা ফিসিক, এই জন্য নিডেড, মানে প্যাসিভ আমাদের আছে এই দরকার। জন্য এটা তো দা র ম্যাটেরিয়ালে তো এটা দরকার নেই। কথা বুঝছেন? এই যে খাদ্য পণ্য, ধরেন যে এই যে মাংসের কি আমাদের দরকার আছে? মাংস তো তার নিজের দরকার নাই, এটা দরকার হলো আমাদের। তো এটা হলো ফেসিভ ক্ষেত্রে এখানে নিডেড হয়। আর এইবার হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস হ্যাভিং প্লাস ভার্ব 3। এটা খুবই সোজা, এটা দেখলেই বোঝা যায়। এই যে হ্যাভিং প্লাস ভার্ব 3, এই যে দেখেন হ্যাভিং গন, এই যে হ্যাভিং সিন, হ্যাভিং ডান, হ্যাভিং গন দেয়ার, আমি সেখানে যাওয়া মাত্রই আই মিট হিম, তার সাথে দেখা করলাম। হ্যাভিং সিন দ্য স্নেক দ্য হি রান অ্যাওয়ে, মানে আমাকে দেখা মাত্রই সাপটা দৌড় মারলো। তাহলে এগুলো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা খুবই ইজি। এবার হচ্ছে আপনার ফার্স্ট পার্টিসিপলের অবস্থান দেখেন। ফেসিভ ভয়েসে ফার্স্ট পার্টিসিপল হয়, এটা দেখেন যে ক্রিকেট হ্যাজ বিন প্লেড, ক্রিকেট খেলা হয়, এটা ফেসিভ ভয়েসে ফার্স্ট পার্টিসিপল পাবেন। তারপরে আপনার ফার্স্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্স গুলোতে আপনি আপনি ফার্স্ট পারফেক্ট পাবেন, ফার্স্ট পার্টিসিপল পাবেন, মানে পারফেক্ট টেন্স যেগুলো ওগুলোতে আপনার ফার্স্ট পার্টিসিপল পাবেন, এগুলো আপনারা জানেন। আর হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ রূপে পাবেন অবস্থান, খেয়াল করেন, ইট ওয়াজ এ ব্রোকেন টেলিফোন, এটা কি ধরনের টেলিফোন, কি মানে ব্রোকেন, এটা হলো ভাঙ্গা টেলিফোন, টেলিফোনটার অবস্থান বা টেলিফোনটাকে মডিফাই করছে, ঠিক আছে, কেমন টেলিফোন, ভাঙ্গা টেলিফোন। এবার দ্য ফার্মার ইজ টায়ার্ড, এই যে দেখেন অবস্থান, এটা হচ্ছে এই যে এটাকে বলা হয় ভার্ব অফ কমপ্লিমেন্ট, মানে ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে, দেখছেন, দ্য ফার্মার ইজ টায়ার্ড, এই যে এই টায়ার্ডটা না থাকলে এই ভার্বটা বোঝা হবে না, তার মানে ভার্বও কমপ্লিমেন্ট নেয়, মানে ভার্ব কমপ্লিমেন্ট মানে বুঝেন যে কোন একটা কাজ সম্পন্ন করতে যেটা, এটা হলো কমপ্লিট করতে যা যে ওয়ার্ডটা লাগে, কাজ সম্পন্ন করতে যে ওয়ার্ডটা লাগে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে এই যে দ্য ফার্মার ইজ টায়ার্ড, এই হলো এটা হলো অ্যাডজেক্টিভারি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, সরি ফার্স্ট পার্টিসিপল। তাহলে এই যে দ্য ফার্মার আর টায়ার্ড, তো দ্য ফার্মারকে মডিফাই করছে টায়ার্ডটা, আর ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এগুলো আপনারা জানেন। দ্য ফার্মার আর এই যে ইজ টায়ার্ড, তাহলে দেখেন দ্য ফার্মারের একটা অবস্থান,
দ্য ফার্মারের একটা অবস্থান হচ্ছে আপনার টায়ার্ড, মানে সে হলো আপনার অ্যাডজেক্টিভ। আর কেমন অ্যাডজেক্টিভ? ফার্স্ট পার্টিসিপল, সে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল না, এটা লিঙ্কিং ভার্ব হবে না। দ্য ফার্মার আর টায়ার্ড একই কথা না, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ, মানে এটা গঠন হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব মানে ফাইনিট ভার্ব আর প্লাস অ্যাডজেক্টিভ, বুঝছেন? এটা হলো ভার্ব অফ কমপ্লিমেন্ট, মানে হলো ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসছে, নাউনের কমপ্লিমেন্ট রূপে না, ভার্বের কমপ্লিমেন্ট। এই যে ইজ টায়ার্ড, তার অবস্থানটা সম্বন্ধে বোঝানো হচ্ছে। দ্য ফার্মার ইজ টায়ার্ড, এটা হচ্ছে আপনার তাহলে ফার্মারের অবস্থান, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, এবার দেখেন ভার্বাল নাউন আমরা শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ভার্বাল নাউন মানে ভার্ব থেকে যে নাউন উৎপত্তি হয়, যেমন দেখেন এই যে রিফিউজ প্লাস এল, এই যে রিফিউজাল, এটা ভার্ব থেকে সাফিক্স যোগ হয়ে আপনার কি হয়েছে, মানে নাউন হয়ে গেছে। তার মানে ভার্ব থেকে যে সকল নাউনের উৎপত্তি তাকে বলা হয় ভার্বাল নাউন। তাহলে জিরান্ডো একটা ভার্বাল নাউন, কারণ ভার্ব প্লাস আইএনজি থেকে যে রিডিং, ধরেন এই যে রিডিং, হুম, তো রিডিং, তো এইটাও একটা ভার্বাল নাউন, বুঝছেন? তাহলে কিন্তু এটা কি ভার্বাল নাউন? সরি, এটা তো ভার্বাল নাউন। দেখেন এইটা, এই যে ভার্ব প্লাস ভার্ব থেকে যে নাউনগুলো উৎপত্তি হয় তাকে ভার্বাল নাউন বলে। সেই সূত্রে ধরেন এই যে রিডিং, এইটাও একটা ভার্বাল নাউন, ঠিক আছে? এখন তাহলে বোঝা গেল সকল ভার্বাল নাউন, দেখেন সকল জিরান্ট, এই যে সকল জিরান্ট ভার্বাল নাউন, সকল জিরান্ট ভার্বাল নাউন। কিন্তু সকল ভার্বাল নাউন কি জিরান্ট? দেখেন এটা একটা ভার্বাল নাউন, কিন্তু এটা কি জিরান্ট কিনা? কথাটা বোঝা গেল না? ভার্ব প্লাস আইএনজি হলো জিরান্ট, এটা একটা ভার্বাল নাউন। জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এটা একটা ভার্বাল নাউন। ভার্ব প্লাস আইএনজি হলো জিরান্ট, এটা একটা ভার্বাল নাউন। কিন্তু সকল ভার্বাল নাউন তো আর জিরান্ট না, কারণ ভার্বাল নাউন, কারণ জিরান্ট হতে হলে তো ভার্ব প্লাস আইএনজি হতে হবে। তার মানে বোঝা গেল ভার্ব থেকে যে সকল নাউনগুলো উৎপত্তি হয় ওগুলো হচ্ছে ভার্বাল নাউন। আর আর ভার্বাল নাউনের একটা প্রকার ভেদ হচ্ছে জিরান্ট, যা হইতে হলে ভার্ব প্লাস আইএনজি লাগবে, ঠিক আছে? তো সাধারণত ভার্বাল নাউনের ক্ষেত্রে যদি এখন আপনাকে যদি বলে, ধরেন যে একটা অপশন যদি আপনাকে এখানে বলে রিডিংটা কি, আপনি এখানে জিরান্ট বলতে পারবেন না। আপনাকে যদি বলে রিডিংটা কি, আপনি এখানে জিরান্ট বলতে পারবেন না। কেন? কারণ ভার্বাল নাউনের একটা স্পেশালিটি হচ্ছে দা আর অফ থাকবে। দা আর অফ এর মধ্যে যাই থাকুক তা ভার্বাল নাউন হবে। তাহলে এখন এই বাক্যে যেইটাকে জিরান্ট বলবে তার নাম্বার কাটা যাবে। তাহলে সাধারণত কোনো একটা জায়গায় দা এবং অফ এর মাঝখানে যা বসে তাকে ভার্বাল নাউন বলে। আর এইটা আমরা একদম প্রথম প্রেজেন্টেশনে বলছিলাম যে দা এবং অফ এর মাঝখানে একটা শব্দ থাকলে তার নাউন হয় কি ধরনের নাউন? ভার্বাল নাউন। তার মানে আপনি কোনো একটা কিছুকে যদি আপনি ওই যে দিস ইজ দ্য গো অফ লাইফ, দিস ইজ দ্য গো অফ লাইফ বলে, ঠিক আছে? এইটাই জীবনের নিয়ম। তাহলে এই যে দেখেন এই যে গো, এই যে দা গো অফ লাইফ, এই গো সারা জীবন পড়ে আসছেন নাউন, মানে ইয়া হিসাবে, ভার্ব হিসাবে, কিন্তু এখন এটা এখানে নাউন হয়ে গেছে। কেন? ওই যে দা আর অফ আছে, দা আর অফের মাঝখানে যাই বসাবেন তা ভার্বাল নাউন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা নাউন। কেমন নাউন? ভার্বাল নাউন। ভার্ব থেকে যে সকল নাউনের উৎপত্তি তাকে ভার্বাল নাউন বলে। আর দা আর অফের মাঝখানে যে যে কোনো একটা শব্দ থাকলে তা ভার্বাল নাউন। ভার্ব থেকে যে সকল নাউনের উৎপত্তি তাকে ভার্বাল নাউন বলে। আর দা আর অফের মাঝখানে যখন কোনো কিছু বসবে তখন তাকে অবশ্যই ভার্বাল নাউন বলতে হবে, ঠিক আছে? যদি বলেন যে দা, ধরেন দা ধরেন বললেন যে এনজয়েড, বললেন দা এনজয়েড অফ লাইফ, তাও সেটা ভার্বাল নাউন হয়ে যাবে। মানে আপনি যদি ফার্স্ট পার্টিসিপল যুক্ত কোনো কিছু আনেন সেটাও ভার্বাল নাউন হয়ে যাবে, এটাকে আপনি পার্টিসিপল বলতে পারবেন না। তার মানে দা অফের মাঝখানে যাই থাকবে সেটা আপনার ভার্বাল নাউন হয়ে যাবে। এই ছিল আমাদের এই লম্বা একটা টপিকের মানে আলোচনা, ঠিক আছে? তো আমরা সাধারণত কোনো কিছুকেই বাদ দিয়ে যাই না, আপনারা বাসায় একটু দেখলেই ইনশাল্লাহ এটা পারবেন। মানে বাসায় তাহলে এটা কয়েকবার দেখেন। আমরা রাতে এখান থেকে এই জিরান্ট থেকে আমরা 20টা প্রশ্ন দিয়ে দেব, মানে 20টা প্রশ্ন থাকবে। আমাদের আজকে যে মডেল টেস্টটা হবে সেখানে জিরান্ট পার্টিসিপল থেকে আইডেন্টিফিকেশন অফ জিরান্ট পার্টিসিপল, এখান থেকে 20টা প্রশ্ন অবশ্যই ক্লাস আমাদের যে প্রেজেন্টেশনে যা দেখানো হয়েছিল এই রুলসগুলোকে ফোকাস করেই আপনাকে প্রশ্ন দেওয়া হবে। তার মানে এখন বাজে ধরেন 5টা, হ্যাঁ 5টা থেকে একটু বেশি হয়ে গেছে মনে হয়, তো 5টা নয়। তাহলে এখন এইখান থেকে আপনি রাতে 10টা পর্যন্ত যে টাইমটা আছে এই টাইমের মধ্যে আপনি জিরান্ট পার্টিসিপলকে
ক্লাস ভিডিও টিডিও সব সহকারে শেষ করে ফেলেন।